হ্যালো, আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি অভিজিৎ দাস, পদার্থবিজ্ঞানের শিক্ষক। এই লকডাউন পরিস্থিতিতে চেষ্টা করছি কিছু কিছু বিষয় ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরার। তো আমি আজকে স্টার্ট করব ক্লাস 11-এর একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা হচ্ছে ভেক্টর অ্যানালিসিস বা ভেক্টর বিশ্লেষণ। সে সম্পর্কে প্রাথমিক কিছু আলোচনা করার। তো আমি এখানটাতে খুব সিম্পল ওয়েতে ভিডিওটা বানাচ্ছি, কোনো এক্সাজারেশন থাকবে না এতে, অর্থাৎ কোনো এডিটিং নেই, কিছু নেই। জাস্ট আমি কিছু জিনিস বলবো, এবং সেটা আমি যেহেতু হোয়াইট বোর্ডের সাহায্য আমি নিচ্ছি না, সেই কারণে আমি খাতা এবং পেনেই সেগুলো কিছু কিছু জিনিস যেগুলো লেখার দরকার হবে সেগুলো আমি লিখে দেখাবো। তো আমার ফোকাসটা থাকবে খাতা এবং পেনের উপরে, এবং আমি অডিওতে যেভাবে বলি সেভাবেই বলবো। তো শুরু করা যাক আজকের প্রথম টপিক, ভেক্টর অ্যানালিসিস বা ভেক্টর বিশ্লেষণ। আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ভেক্টর অ্যানালিসিস। তো এটা জানার আগে প্রাথমিক কিছু জিনিস আমি বলে দিই, যে ফিজিক্স যে বিষয়টি, সেই বিষয়টি যাকে কেন্দ্র করে সেটা হচ্ছে প্রাকৃতিক ঘটনার বিশ্লেষণ। প্রাকৃতিক ঘটনার বিশ্লেষণ, তার কারণ অনুসন্ধান, এবং কারণ অনুসন্ধান করে কিছু কিছু নিত্য নতুন আবিষ্কার, যেটা ওই ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে সাহায্য করে, অথবা সে আবিষ্কারগুলো দৈনন্দিন জীবনে বহু কাজে লাগে। এই হচ্ছে ফিজিক্স। তো ইন জেনারেল বা ইন শর্ট বলা যেতে পারে ফিজিক্স ইজ দ্য স্টাডি অফ নেচার অ্যান্ড ন্যাচারাল ফিনোমেনা। এই সমস্ত ফিজিক্যাল ফিনোমেনা বা ফিজিক্যাল ঘটনাবলী বিশ্লেষণ করার জন্য আমাদেরকে সাহায্য নিতে হয় কিছু প্রাকৃতিক বিষয়ের। কারণ যে কোনো ঘটনা বিশ্লেষণ করতে গেলেই সেই বিষয়গুলোর সাহায্যে সেই বিশ্লেষণটা সার্থক হয়। তো এমন কিছু বিষয়, যে বিষয়গুলো পরিমাপ করা সম্ভব, এরকম পরিমাপ করা সম্ভব যা যা, তাদেরকে বলা হয় রাশি। ঠিক আছে? এবং এই রাশিগুলোর সাহায্যে আমরা সমস্ত কিছু প্রাকৃতিক ঘটনাবলী সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে পারি। তো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে কোয়ান্টিটি। এবার এই কোয়ান্টিটির একটা বিশেষ পার্ট হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি। ভৌত রাশি হচ্ছে তারাই যাদেরকে পরিমাপ করা যায়। যে কোনো প্রাকৃতিক বিষয় যদি সেটা পরিমাপযোগ্য হয় তবেই তাকে বলবো ভৌত রাশি, আর যদি পরিমাপযোগ্য না হয় তাহলে সেটা শুধুমাত্র একটা রাশি। যেমন আমাদের আমাদের স্বাভাবিক কিছু কিছু গুণ আছে বা কিছু কিছু ধর্ম আছে, যেগুলো মানসিক হতে পারে বা শারীরিক হতে পারে, যেগুলো আমরা পরিমাপ করতে পারি না কিন্তু তুলনা করতে পারি। যেমন ভয়, যেমন রাগ, যেমন দুঃখ, বা যেমন মনের জোর থাকা। এই সমস্ত বিষয়গুলো যদি আমরা চিন্তা করে দেখি, এগুলো কিন্তু কখনোই সংখ্যা দিয়ে পরিমাপ করা সম্ভব নয়, কিন্তু কারো মনের জোর বেশি, কারো মনের জোর কম, এই তুলনাটা করা সম্ভব। অর্থাৎ সেটাও কিন্তু আর্থিক মানে এমনি বলা যেতে পারে যে সেটাও কিন্তু পরিমাপযোগ্য, যদিও সাংখ্য মানে পরিমাপযোগ্য না। কিন্তু এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারি, একদম এক্স্যাক্ট নাম্বার দিয়ে। সেগুলোকে বলা হয় প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি। ঠিক আছে? তো এরকমই কিছু ভৌত রাশি, যেরকম প্রচুর উদাহরণ আছে। যেমন দূরত্ব আমরা মাপতেই পারি, স্কেল দিয়ে মাপতে পারি বা ফিতে দিয়ে মাপতে পারি। আবার যেমন বেগ, গাড়ির বেগ, সেটাও মাপতে পারি। যেমন কোনো জায়গার ক্ষেত্রফল, সেটাও মাপতে পারি। কোনো বস্তুর আয়তন, সেটাও মাপতে পারি। তো এই সমস্তগুলো, এবং এদের প্রত্যেকটার কিন্তু একটা সাংখ্য মান আছে। এগুলো হচ্ছে সবকটাই ভৌত রাশি। কিন্তু আগের যেগুলো বললাম, যেমন দুঃখ, রাগ, ভয়, ঘৃণা, তো এগুলো হচ্ছে মানুষের মানসিক কিছু গুণাবলী। এগুলোও কিন্তু রাশি, তবে এরা ভৌত রাশি নয়। ক্লিয়ার হলো? এবার পদার্থবিজ্ঞানের আলোচনার জন্য এই ভৌত রাশির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো আমরা দেখেছি যে কিছু কিছু ভৌত রাশি আছে যাদেরকে শুধু তার মানটাই প্রকাশযোগ্য, অর্থাৎ মান দিয়েই তাকে প্রকাশ করা হয়। আবার কিছু কিছু ভৌত রাশি আছে যাদের শুধু মানটা যথেষ্ট নয়, তাদের প্রকাশ করার জন্য মানের সাথে সাথে সেই ভৌত রাশিটা কোন দিকে কার্যকর সেটাও
বিশেষ করে দেওয়া প্রয়োজন। তো এই দুইভাবে ভাগ করার জন্যই আমরা দুটো ভাগ লিখেছি এখানে। একটা ভৌত রাশিকে বলা হয় স্কেলার রাশি, আর একটা ভৌত রাশিকে বলা হয় ভেক্টর রাশি। তো অলরেডি স্কেলার মানে কি, এই শব্দটা আসছে স্কেল থেকে। স্কেল মানে হচ্ছে যেটার সাহায্যে মাপা যায় এমন একটা জিনিস বা যন্ত্র। তো শুধুমাত্র যেহেতু স্কেলার আছে তার মানে কি এখানে শুধু মান থাকবে, কিন্তু ভেক্টর অর্থাৎ যার মানও থাকবে দিকও থাকবে। এদের কিছু কিছু এই রাশিগুলো আমি উদাহরণ এখানে লিখে দিয়েছি, যেমন দূরত্ব, কার্যদৈর্ঘ্য, আয়তন, ভর, সময়। ভেক্টরের ক্ষেত্রে যেমন সরণ, বেগ, ত্বরণ, বল, ক্ষেত্রফল, ভরবেগ। এটার একটা সহজ এক্সাম্পল আমি এখানে বলতে পারবো যে কোনটা স্কেলার আর কোনটা ভেক্টর। যদি একটি বস্তু এখান থেকে এখানে যায় এ থেকে বিতে, আবার একটি বস্তু এ থেকে বিতে যায় বিভিন্ন উপায়ে, সে এরকম আঁকা বাঁকা পথে এখান থেকে এখানে এসেছে। আবার একটা ওই বস্তুটাই এ থেকে বিতে গেছে একদম স্ট্রেট লাইন বরাবর একটা নির্দিষ্ট দিকে, টুয়ার্ডস বি। তাহলে এই ক্ষেত্রে এর দেখো প্রত্যেকটা মুহূর্তে যদি আমি গন্তব্য দূরত্ব পরিমাপ করি, তাহলে দেখা যাবে এর আর এর মধ্যে অতিক্রান্ত পথ দৈর্ঘ্য আমি ফিতে দিয়ে মেপে নিলাম, দেখা গেল যে এটা হলো 100 মিটার। আর এটা হচ্ছে এখানে যদি মাপছি তো এখানে দেখা গেল 20 মিটার পথ। কিন্তু এটার আর এটার মধ্যে পার্থক্য কি, এটা 100 মিটার মাপা হয়েছে যে কোনো দিকে, তাই না? কারণ এখানে কোনো দিক নির্দিষ্ট নেই, আঁকা বাঁকা পথে এভাবে এভাবে গেছে, দিতে 100 মিটার হয়েছে। কিন্তু এর ক্ষেত্রে একদম এ থেকে বি এর দিকে সোজা ভাবে গিয়েছে। তাহলে এই ক্ষেত্রে এই দূরত্বটাকে বলবো আমরা সরণ, কিন্তু এইখানে আমরা এটাকে সরণ বলতে পারবো না, এটা হচ্ছে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে এটার কি দরকার, এটা শুধু মানটা নিয়ে আমরা কাজ করতে পারবো, এর নির্দিষ্ট দিক নেই, কারণ আঁকা বাঁকা পথে গিয়েছে, অর্থাৎ প্রত্যেক মুহূর্তে দিক চেঞ্জ হয়েছে। কিন্তু এর ক্ষেত্রে দিকটা একটা নির্দিষ্ট দিকে হয়েছে। তাহলে এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। এই হলো আমাদের প্রাথমিক স্কেলার এবং ভেক্টরের। স্কেলার এবং ভেক্টর কোয়ান্টিটির একটা খুব সহজ দৃষ্টান্ত আমি এখানে লিখেছি, যেটা দেখলেই তোমরা আরো সহজে বুঝতে পারবে যে দুটো অতিক্রান্ত পথদৈর্ঘ্য আমি এখানে মেনশন করেছি, একটা 5 মিটার আর একটা 5 মিটার সোজা পূর্ব দিকে। তো এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, সহজেই সবাই বলতে পারবে যে এটাতে শুধু 5 মিটার লেখা আছে, তার মানে অতিক্রান্ত পথদৈর্ঘ্যটা যে কোনো দিকে, অর্থাৎ যে কোনো জায়গাতে শুরু হয়েছে, 5 মিটার দূরত্ব যাওয়ার পর স্টপ, শেষ হয়ে গেছে। এইখানে 5 মিটার সোজা পূর্ব দিকে লেখার তাৎপর্য এই যে এই ক্ষেত্রে দূরত্বটা কিন্তু যে কোনো দিকে নয়, 5 মিটার দূরত্ব গিয়েছে, কিন্তু সেটা সবসময় পূর্ব দিকে এবং সোজা রাস্তা বরাবর। তাহলে এইখানটাতে দিকটা নির্দিষ্ট করা আছে, যেটা এখানে করা নেই। সেই ক্ষেত্রে এটা হয়ে গেল, এই অতিক্রান্ত পথদৈর্ঘ্যটাকে বলবো দূরত্ব, যার শুধু মানটা আছে, দিকের উপর আমরা নির্ভরশীল নই, যেটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। আর এই পথদৈর্ঘ্য যেটা মান আছে অ্যাসোসিয়েটেড উইথ দিকের সাথে, সেটাকে আমরা বলবো সরণ, এই পথদৈর্ঘ্যটাকে, যেটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। খুব সহজে এটা আশা করি বোঝা গেল। এখন এই যেহেতু আমরা ভেক্টর অ্যানালিসিস করছি, সেহেতু ভেক্টরের যাবতীয় ধর্ম বা ভেক্টরের যাবতীয় গাণিতিক রূপ এগুলো আমাদের জানতে হবে, আর ভেক্টরের গণিত আমাদের জানতে হবে। এখন এই ভেক্টরকে জানতে গেলে তার প্রথম দুটো প্রকার আমাদেরকে জানে নিতে হবে। ভেক্টরকে মেনলি ডিভাইড করা হয় দুইভাবে, একটাকে বলা হয় পোলার ভেক্টর আর একটাকে বলা হয় নন পোলার বা অ্যাক্সিয়াল ভেক্টর। পোলার ভেক্টর হচ্ছে তারাই যার একটা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন থাকবে সবসময়, অর্থাৎ সেই ভেক্টরটার শুরু একটা নির্দিষ্ট জায়গাতে হতে হবে। যেরকম একটা খুব সহজ অ্যাপ্লিকেশন আমি এখানে একটা ছবি এঁকেছি, যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে, তাহলে বলের প্রয়োগ বিন্দুটা কিন্তু নির্দিষ্ট, একটা নির্দিষ্ট বিন্দুতে বলের প্রয়োগ বিন্দু আছে। এই প্রয়োগ বিন্দুটাকে যদি আমি এইখানে করে দিই বা এর নিচে করে দিই, তাহলে বলটা এইভাবে
বা এইভাবে প্রযুক্ত হবে, সেই ক্ষেত্রে দেখো বলের দিক কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে বলের দিক যখনই চেঞ্জ হয়ে গেল তখনই সেই কিন্তু ভেক্টর কোয়ান্টিটিটাও পাল্টে গেল। সেই জন্য এই ধরনের ভেক্টর যার একটা নির্দিষ্ট দিক আছে এবং নির্দিষ্ট রেখা বরাবর দিক আছে, একটা লিনিয়ার ডিরেকশন আছে, সেই ধরনের ভেক্টরকে বলা হয় পোলার ভেক্টর। ঠিক একই রকমভাবে যেমন বেগ, এই গাড়িটা চলছে 50 কিলোমিটার/আওয়ার বেগে ইস্ট, পূর্ব দিকে বলে দেওয়া আছে, কারণ যখনই দিক আমি নির্দিষ্ট করে দিয়েছি তাহলে এই গাড়িটা এবং লিনিয়ার গতি অর্থাৎ সরল রৈখিকভাবে যাচ্ছে পূর্ব দিকে। তাহলে এর প্রত্যেক ঘন্টায় কত দূরত্ব যাবে? 50 কিলোমিটার পথ যাবে, এবং প্রত্যেক ঘন্টায় 50 কিলোমিটার যে যাবে সেটা কোন দিকে যাবে? সোজা পূর্ব দিকে যাবে। অর্থাৎ এরও একটা প্রয়োগ বিন্দু স্থির আছে, তাই না? যে প্রত্যেক ঘন্টায় যখন এর যাত্রাটা, যেহেতু এর বেগ 50 কিলোমিটার/আওয়ার, যখন প্রত্যেক ঘন্টায় যাত্রা পরিমাপটা করছি তখন সেই ঘন্টার শুরুতেই এর বেগটা ডিসাইড হয়ে যাচ্ছে যে কোন দিকে হবে। তাহলে এই ধরনের ভেক্টরকে বলা হয় পোলার ভেক্টর, যার নির্দিষ্ট পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন থাকবে। আর এক ধরনের ভেক্টর আছে, এবং মেনলি এই পোলার ভেক্টর ইউজ হয় বা পোলার ভেক্টর ব্যবহৃত হয় লিনিয়ার কাইনেমেটিক্সে, বা আমাদের যে একমাত্রিক গতি বা দ্বিমাত্রিক গতি, ত্রিমাত্রিক গতি, সব রকম গতিতেই ব্যবহৃত হতে পারে, কিন্তু এটা হবে রৈখিক গতির ক্ষেত্রে এই পোলার ভেক্টরগুলো ব্যবহার হতে পারে। ঠিক আছে, কিন্তু যদি গতিটা ঘূর্ণন হয় বা রোটেশনাল হয় বা আবর্ত হয়, অর্থাৎ সে যদি কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, যেমন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, অথবা একটা লাট্টু যখন ঘুরছে তখন একটা নির্দিষ্ট পিন বরাবর যদি আমরা একটা অক্ষ কল্পনা করি, সেই অক্ষকে কেন্দ্র করে লাট্টুটা ঘুরছে, তাহলে এই ধরনের গতির ক্ষেত্রে, যেটাকে বলা হয় ঘূর্ণন গতি, এই লাট্টুর গতিটা ঘূর্ণন গতি, এবং পৃথিবী সূর্যের চারিদিকে যে গোল গোল ঘুরছে এটা হচ্ছে আবর্ত গতি। তো এই ধরনের গোলীয় গতির ক্ষেত্রে, রোটেশনাল মোশনের ক্ষেত্রে, তো এর কোনো নির্দিষ্ট পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন নেই, কিন্তু এর কি বেগ নেই? অবশ্যই এর বেগ আছে। তাহলে এর বেগটা দেখাতে হবে কিভাবে? এর বেগটা দেখানোর পদ্ধতি হচ্ছে যে সেন্টার থেকে যদি কেউ এরকমভাবে গোল গোল ঘোরে, তাহলে সেন্টার থেকে এটা যদি এই ওই বস্তুর ঘোরার সেন্টার হয়, অর্থাৎ ওর গতিপথের সেন্টার হয়, তাহলে সেন্টার থেকে কি চেঞ্জ হচ্ছে? নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই একটা কোণ করে করে যাচ্ছে, তাই না? কেন্দ্রে এইভাবে কোণ করে করে যাচ্ছে, তবেই তো এর পুরো গতিটা সম্পন্ন হচ্ছে, এবং এটা বারবার হচ্ছে। তাহলে এর গতি বোঝানোর জন্য একটা বিশেষ ধরনের ভৌত রাশি ব্যবহার করব, যে ভৌত রাশিগুলো শুধুমাত্র আবর্ত গতিবিদ্যাতেই প্রযোজ্য। এর তাহলে যে বেগটা থাকবে, বেগটা কিভাবে বোঝাবো? যে প্রত্যেক সেকেন্ডে এ কতটা কোণ করছে কেন্দ্রে, সেই বেগটাকে বলা হয় কৌণিক বেগ। ঠিক আছে, এই কৌণিক বেগটা অবশ্যই হতে হবে একটি ভেক্টর রাশি। এবার প্রশ্ন হলো যে যদি এটা ভেক্টর হয়, এর মান তো না হয় পেলাম যে প্রত্যেক সেকেন্ডে 5 রেডিয়ান করে কোণ করছে, এবং এইভাবে করতে করতে গোল গোল ঘুরছে এই বস্তুটি, কিন্তু তাহলে এর দিক কোন দিকে হবে? এবার এর দিক বোঝানোর জন্য ফিজিক্সে যেটা ব্যবহার করা হয়, একটা রুল আছে যেটাকে বলে রাইট হ্যান্ড স্ক্রু রুল। সেই রুলটা কীরকম হবে? সেই রুলটা হবে এরকম। তো সেই অ্যাক্সিয়াল ভেক্টরের দিক কোন দিকে হবে? তো আমরা এখানে একটা দেখিয়েছি যে একটা বস্তু গোল গোল ঘুরছে, যার কেন্দ্র হচ্ছে এটা, কেন্দ্র বরাবর একটা এটা হচ্ছে তার সমতল, যে সমতলে বস্তুটা গোল গোল ঘুরছে। এই সমতলের সাথে লম্বভাবে একটা অক্ষ কল্পনা করলাম, যে অক্ষটা কেন্দ্রবিন্দুগামী, এর গতিপথের কেন্দ্রবিন্দুগামী। এটা কোন গতি? এটা অবশ্যই একটা আবর্ত গতি, রোটেশনাল মোশন, এবং এই অক্ষটাকে বলা হয় অ্যাক্সিস অফ রোটেশন বা আবর্ত গতির অক্ষ বা ঘূর্ণন অক্ষ। এখন এই অক্ষের
তো দুটো দিক, একটা এই দিক হতে পারে, একটা এই দিক হতে পারে। তাহলে এই ক্ষেত্রে কোন দিকে হবে এই গতির সংক্রান্ত ভৌত রাশিগুলো বা ভেক্টর রাশিগুলো, যেটা হচ্ছে কৌণিক বেগ, একটা হচ্ছে কৌণিক বেগ, এরকম কৌণিক ত্বরণ আছে, কৌণিক ভরবেগ আছে, এগুলো হচ্ছে কৌণিক গতি সংক্রান্ত বা ঘূর্ণন গতি সংক্রান্ত কিছু অক্ষীয় ভেক্টর। এবারে দিকটা কিভাবে দেখাবো সেটা এখানে দেখানো হয়েছে, যে ঘুরছে এইভাবে, যেটা কিনা আমরা যদি ঘড়ির কাঁটার সাথে দেখি তাহলে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে এই বরাবর আমি আমার হাতেরকে মুঠো করব বা হাতকে ঘোরাবো। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে এই বরাবর, তাহলে আমার বুড়ো আঙুলটা যেই দিকে থাকবে সেই দিকটাই হচ্ছে সেই ভেক্টরের দিক। তার মানে এর ক্ষেত্রে যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে এর ক্ষেত্রে কৌণিক বেগটা কোন দিকে, কৌণিক বেগ ভেক্টরটা কোন দিকে কাজ করবে, এই বরাবর কাজ করবে। এবার যদি ঘূর্ণনটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ ঘূর্ণনটা হতে থাকে এই দিকে, এই দিকে, যেটা ক্লকওয়াইজ, তাহলে সেই অক্ষ আঁকলাম। তখন তাহলে লক্ষ্য করে দেখো, এবার ঘূর্ণনটা ক্লকওয়াইজ হচ্ছে, এবার মুঠোটা কোন দিকে করবো, আমি এই দিকেই করব। এই দিকে করলে তো আগেরটার সাথে ম্যাচ হয়, তার মানে এটার ক্ষেত্রে আমাকে উল্টিয়ে দিতে হবে, এইভাবে করতে হবে। তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে যাচ্ছে, নিচের দিকে। অর্থাৎ এই যে সমতলটা কল্পনা করা হয়েছে, যে সমতলে এই বৃত্তীয় গতিটা হচ্ছে, সেই সমতলের সাথে লম্ব দিকে ওপরে হতে পারে, বা সেই সমতলের সাথে লম্ব দিকে নিচের দিকে হতে পারে। তাহলে উপরের দিকে হতে গেলে এই গতিটাকে অ্যান্টি ক্লকওয়াইজ হতে হবে, তবে ওই ভেক্টরের দিকটা হবে ওপরের দিকে। আর নিচের দিকেও যদি ভেক্টরের দিক হয় তাহলে গতিটাকে হতে হবে ক্লকওয়াইজ, তাহলে ওই ভেক্টরের দিকটা হবে নিচের দিকে। এইভাবে যে কোনো অক্ষীয় ভেক্টরের দিককে নির্দেশ করা হয়। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা ভেক্টরের বিভিন্ন ধরনগুলো জানব। থ্যাংক ইউ। এবারে আমরা জানব ভেক্টরকে কিভাবে দেখাতে হয়, বা ভেক্টরকে আমরা ম্যাথমেটিক্সে তো ইউজ করব, ভেক্টর অ্যালজেব্রাতে ভেক্টরকে ইউজ করব। তো সেই ভেক্টরকে কিভাবে আমরা দেখাবো সেটা দেখানোর পদ্ধতি হচ্ছে একটা অ্যারো হেডেড লাইনের সাহায্যে দেখাবো, যার একটা প্রান্তে শুরু থাকবে এবং অ্যারোটাকে ধরা হয় ভেক্টরের শেষ। এটাকে বলা হয় টেল, বা যেটা হচ্ছে অরিজিন অফ ভেক্টর, আর এটা হচ্ছে হেড, বা যেটাকে এন্ড অফ ভেক্টর। এখন এই অ্যারোর সাহায্যে যে কোনো ভেক্টরকে আমরা দেখাই, যেমন কিন্তু এবার ধরে নিলাম যে দুটো ভেক্টর আমার কাছে আছে, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। এবার এরা যখন স্কেলার থাকবে তখন তাকে লিখবো আমি সিম্পল এ বা মড অফ এ ভেক্টর। এটা যখন স্কেলার থাকবে তখন তাকে লিখবো সিম্পল বি বা মড অফ বি ভেক্টর। এর মানে হচ্ছে এ এর মান, এই মড অফ এ মানে হচ্ছে এ এর মান, মড অফ বি মানে হচ্ছে বি ভেক্টরের মান। এবার যখনই এ লিখবো বা বি লিখবো তার মানে ওই ভেক্টরের স্কেলার মান নিয়ে আমরা কাজ করছি। কিন্তু যদি এর মাথাতে আমি তীর চিহ্ন দিয়ে দিই তাহলে বুঝবো যে না, এবার আমাকে ভেক্টর অ্যালজেব্রা ইউজ করতে হবে, স্কেলার অ্যালজেব্রা ইউজ করলে হবে না। সেই ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ সমস্ত কিছুই ভেক্টরের অ্যালজেব্রিক যোগ বিয়োগ গুণ ভাগ হবে, এবং এইভাবে ভেক্টরগুলোকে লেখা হয়। আর যে কোনো ভেক্টরকে যখন গ্রাফিক্যালি আমরা দেখাবো, অর্থাৎ ছবি এঁকে দেখাবো, সেই ছবি এঁকে দেখানোর পদ্ধতি হচ্ছে একটা অ্যারো হেডেড লাইন দিয়ে দেখাতে হবে। এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এবার ধরে নাও যে দুটো বল আমার কাছে দেওয়া আছে, একটা 50N বল আর একটা হচ্ছে 40N বল। এটাও ইস্ট ডিরেকশনে আছে, এটাও ইস্ট ডিরেকশনে আছে। তাহলে এই বল দুটো ভেক্টর রাশি, নির্দিষ্ট দিকে আছে, যার মানও আছে দিকও আছে, মানও আছে দিকও আছে। এই বল দুটোকে আমি যখন খাতাতে দেখাবো তখন কিভাবে দেখাবো, অবশ্যই 50 বা 40 থেকে বড়। তাহলে আমি দুটো এরকম অ্যারো হেডে রাখবো, একটা ছোট, এটা হয়ে যাবে, ছোটটা হবে বি ভেক্টর আর বড়টা হবে এ ভেক্টর। এইভাবে ভেক্টরকে নোটেশনের সাহায্যে আমরা খাতাতে ইউজ করতে পারব। এরপরে ভেক্টর সংক্রান্ত কিছু সংজ্ঞা আমরা জানব।
এখন আমাদেরকে ভেক্টর ম্যাথমেটিক্সে ব্যবহৃত কিছু কিছু সংজ্ঞা জানতে হবে বা কিছু কিছু ধরন জানতে হবে ভেক্টরের। যেমন 1 নম্বর হচ্ছে ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর হচ্ছে তারাই যদি দুটো ভেক্টর এরকম হয়, একটা এ ভেক্টর আর একটা আছে বি ভেক্টর, যাদের ম্যাগনিটিউড and direction equal and সেম ডিরেকশনে থাকবে, মানও একই থাকবে দুটো, তাহলে এদেরকে বলবো আমি ইকুয়াল ভেক্টর। যেমন দেখুন দুটো সমান্তরাল ভেক্টর এবং এরা হবে সমান্তরাল, অবশ্যই সমান্তরাল হতেই হবে, কারণ তা না হলে সমান্তরাল না হলে বি ভেক্টরটা যদি এই দিকে হতো বা এই দিকে হতো তাহলে তো এর দিক আলাদা হয়ে যেত, তখন তাদেরকে আমরা ইকুয়াল ভেক্টর বলতে পারবো। তাহলে এইটা হচ্ছে একটা ভেক্টর যেটাকে বলি আমরা ইকুয়াল ভেক্টর। তার মানে এই দুটো ভেক্টরকে তখন আমরা বলবো ইকুয়াল ভেক্টর। নেক্সট, নেগেটিভ ভেক্টর বা অপোজিট ভেক্টর। দুটো ভেক্টর আছে, একটা ভেক্টর এই দিকে কাজ করছে আর একটা ভেক্টর এর ঠিক উল্টো দিকে কাজ করছে উইথ সেম ম্যাগনিটিউড, যার মান সমান। এবং এর মান কি বললাম, মানকে কিভাবে দেখাবো, এর মান বা ম্যাগনিটিউড এটাকে আমরা দেখিয়েছিলাম মড এ বলে বা শুধু এ দিয়ে। সিমিলারলি বি এর মান এটাকে আমরা দেখাবো মড বি দিয়ে বা শুধু বি দিয়ে, এটাকে বলে মড অফ এ, এটা মড অফ বি, এই দুটো লাইন টেনে দিকে, তার মানে মডিউলাস, অর্থাৎ তার মান, শুধু মান, ম্যাগনিটিউড। তাহলে এরা মানে সমান, এ সমান বি বলে দেওয়া আছে। তাহলে কি ডিফারেন্স আছে, শুধু এদের দিকটা আলাদা আলাদা, একদম বিপরীতে। এই ভেক্টরের দিক হচ্ছে এই দিক বরাবর, এই ভেক্টরের দিক হচ্ছে ঠিক তার উল্টো দিকে, কিন্তু এদের মান সমান। এই ধরনের ভেক্টর যুগলরা হচ্ছে নেগেটিভ ভেক্টর বা অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর। ঠিক আছে, নেক্সট এক ধরনের ভেক্টর আছে যাদের আমরা বলি একটি নির্দিষ্ট বিন্দুগামী ভেক্টর, অর্থাৎ একটাই বিন্দুতে দুটো ভেক্টর কাজ করছে, একটা এ ভেক্টর এদিকে আর একটা বি ভেক্টর এদিকে, কিন্তু তারা সমান হতে পারে, অসমান হতে পারে, কিন্তু তাদের দিক অবশ্যই ভিন্ন ভিন্ন। এই ও, তার মানে এই ও বিন্দুতে এ ভেক্টর এইদিকে কাজ করছে, ও বিন্দুতে বি ভেক্টর এইদিকে কাজ করছে, একই বিন্দুগামী, এদেরকে বলা হয় কো ইনিশিয়াল ভেক্টর বা এক কেন্দ্রিক বা এক বিন্দুগামী ভেক্টর। 4 নম্বর ভেক্টর, যেমন এটার একটা বেস্ট উদাহরণ হচ্ছে যে একটা খুঁটি বাঁধা আছে, মাটিতে খুঁটি পোতা আছে, এই খুঁটিটাকে দড়ি দিয়ে কেউ এদিকে টানছে, আবার এই খুঁটিটাকে দড়ি দিয়ে কেউ এই দিকে টানছে। তাহলে এই দিকে সোজা দড়ি দিয়ে টানছে, একটা বল প্রয়োগ করছে এই খুঁটির উপর, তাহলে এই বল ভেক্টরটা হচ্ছে একটা ভেক্টর। আবার ওই খুঁটিরই ওপর এই দিকে একটা কেউ বল প্রয়োগ করছে, তাহলে এই দুটো ভেক্টর, এটাকে যদি F1 বল ভেক্টর ধরি, এটাকে যদি F2 বল ভেক্টর ধরি, তাহলে F1 ভেক্টর এবং F2 ভেক্টর, এই দুটো ভেক্টর হবে এক বিন্দুগামী ভেক্টর বা কো ইনিশিয়াল ভেক্টর। নেক্সট হচ্ছে কো লিনিয়ার ভেক্টর বা এক রেখীয় ভেক্টর। এক রেখীয় ভেক্টর মানে হচ্ছে যে যারা একই রেখা বরাবর কাজ করবে, অর্থাৎ যাদের মান এক থাকতে পারে বা আলাদা থাকতে পারে কিন্তু একই রেখায় কাজ করবে, তাদেরকে আমরা বলবো এক রেখীয় ভেক্টর। তারা একই দিকে হতে পারে আবার বিপরীত দিকে হতে পারে, কিন্তু একই রেখায় কাজ করবে। যেমন আমি 3টে কেসেস দেখাচ্ছি, যে এই একটা কল্পিত রেখা আমি আঁকলাম, তো একটা ভেক্টর এইখানে কাজ করছে এ, আর একটা ভেক্টর এই লাইনেই
এখানে কাজ করছে বি, তাহলে এ আর বিকে বলবো আমরা এক রেখীয় ভেক্টর। আবার এই কেসটাও হতে পারে, এই একটা কল্পিত ভেক্টর, একটা ভেক্টর এইদিকে কাজ করছে এ, আর একটা ভেক্টর এইদিকে কাজ করছে বি, তাহলে এরাও হচ্ছে কিন্তু এক রেখীয় ভেক্টর, কারণ একই লাইন বরাবর কাজ করছে। এবার এদের মধ্যে রিলেশনটা হয় সমান হতে পারে বা অসমানও হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু শর্ত কি, তারা এক রেখা বরাবর কাজ করবে, এদেরকে বলা হয় কোলিনিয়ার ভেক্টর। 5 নম্বর হচ্ছে কোপ্লেনার ভেক্টর। কোপ্লেনার ভেক্টর বা সমতলিক ভেক্টর। একই সমতলে, এটা একটা সমতল, এই সমতলে বিভিন্ন ভেক্টর আছে, এইদিকে একটা কাজ করছে, এদিকে একটা কাজ করছে, এইদিকে একটা কাজ করছে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, এরা এই সমতলেই আছে কিন্তু বিভিন্ন দিকে আছে, এরা সমান মানেরও হতে পারে বা অসমান মানেরও হতে পারে, এদেরকে বলবো আমি কোপ্লেনার বা সমতলিক ভেক্টর। কোপ্লেনার ভেক্টর তাহলে আমরা জানলাম যে একই সমতলের উপর অবস্থিত যদি একাধিক ভেক্টর কাজ করে তাহলে তাদেরকে বলা হয় কোপ্লেনার ভেক্টর। নেক্সট আরেকটা টাইপ যেটা হচ্ছে লোকালাইজড ভেক্টর। একটা হচ্ছে লোকালাইজড ভেক্টর, যার ইনিশিয়াল পয়েন্টটা সবসময় ফিক্সড থাকবে। এদেরকে বলা হবে, অর্থাৎ এইখানেই সবসময় এই ভেক্টরটা কাজ করবে, এই ইনিশিয়াল পয়েন্টে, তারা হচ্ছে লোকালাইজড ভেক্টর। আর একটা হচ্ছে ফ্রি ভেক্টর, যেটা ঠিক লোকালাইজড ভেক্টরের উল্টো। এরটা কীরকম, এর ভেক্টরটা একই, ধরলাম যে এই ভেক্টর বা একটা বল ভেক্টর আছে যেটাকে এফ ভেক্টর বললাম, এফ ভেক্টর এই বস্তুর উপরেও প্রয়োগ হতে পারে যখন বস্তুটা এখানে আছে, আবার যখন বস্তুটার এখানে আছে তখনও এখানে প্রয়োগ হতে পারে, আবার বস্তুটা অন্য কোথাও আছে সেখানেও এফ ভেক্টর প্রয়োগ হতে পারে। তার মানে এই ভেক্টরটা বিভিন্ন রকম জায়গাতে অ্যাপ্লিকেবল, যার ইনিশিয়াল পয়েন্টটা ফিক্সড নয়, এই ধরনের ভেক্টর হচ্ছে ফ্রি ভেক্টর। তো আমরা সাধারণত ফ্রি ভেক্টর নিয়েই কাজ করব। আর লোকালাইজড ভেক্টরের একটা ভালো এক্সাম্পল তোমরা বুঝতে পারবে যে যদি ভেক্টরটা, যেমন একটা দেওয়ালে একটা নির্দিষ্ট বিন্দুতে যদি বারবার হাতুড়ি দিয়ে মারা হয়, তার মানে ওই নির্দিষ্ট বিন্দুতে বল প্রয়োগ করা হচ্ছে এবং ওই দেওয়ালটা তো সরিয়ে নেওয়া যাবে না, কাজে ওই ভেক্টরটা হবে একটা লোকালাইজড ভেক্টর। কিন্তু এই যে এই ব্লকের কথাটা বললাম, এই ব্লকটাকে এখানে রেখে একবার বল প্রয়োগ করলাম 5 টাইম এইদিকে, এই ব্লকটাকে ঘরের ছাদে রেখে আবার সেই 5 টাইম বল প্রয়োগ করলাম, তার মানে প্রত্যেকবারই ওই 5 টাইম যে বল এবং ওই নির্দিষ্ট দিকে, সেটা ভেক্টর থাকছে ঠিকই, কিন্তু ভেক্টরটা বিভিন্ন জায়গাতে অ্যাপ্লিকেবল বা বিভিন্ন মানেও অ্যাপ্লিকেবল করতে পারি। তো সেই ক্ষেত্রে সেই ভেক্টরটাকে বলা হয় নন লোকালাইজড ভেক্টর বা ফ্রি ভেক্টর। এই কটা কনসেপ্ট আমাদের খুব ভালো করে জেনে নিতে হবে। এর পরের মডিউলে আমরা যেটা জানবো, খুব গুরুত্বপূর্ণ একটা ভেক্টর, সেটা হচ্ছে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। এর প্রয়োজনীয়তা অপরিসীম ভেক্টর ম্যাথমেটিক্সে। এটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ।